বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। সে প্রত্যাশায় তোমাদের সামনে হাজির হয়েছি আমি। আজকে আমি আলোচনা করব যোগান বা সাপ্লাই নিয়ে। আগের ক্লাসগুলিতে চাহিদা নিয়ে আমার আলোচনা শেষ হয়েছে। সেখানে আমি বলেছিলাম পরবর্তীতে আমি যোগান নিয়ে আলোচনা করব। এটাও অনার্স প্রথম বর্ষে যাদের ইকোনমিক্স আছে, মাইক্রো ইকোনমিক্স, যেসব সাবজেক্টগুলিতে, বিশেষ করে অর্থনীতি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান ইত্যাদি যাদের যাদের অর্থনীতি আছে, সেখানে একটি চ্যাপ্টার আছে চাহিদা এবং যোগান। চাহিদা আমরা শেষ করেছি, আজকে যোগান নিয়ে আলোচনা করব। এটাকে বলে সাপ্লাই। তাহলে যোগান কি, এটা নিয়ে আমরা একটু কথা বলি। চাহিদা কি আমরা পড়েছি, এখন পড়বো আমরা যোগান। চাহিদাটা আসে ক্রেতার দিক থেকে আর যোগানটা আসে বিক্রেতার দিক থেকে। তাহলে যোগান হলো কোনো নির্দিষ্ট দামে একজন ক্রেতা অথবা সমাজের সকল একজন বিক্রেতা অথবা সমাজের সকল বিক্রেতা একটা দ্রব্যের যতটুকু বিক্রয় করতে প্রস্তুত থাকে, সেটাই হলো যোগান। কোনো নির্দিষ্ট দামে একটা নির্দিষ্ট সময়ে একজন বিক্রেতা বা সকল বিক্রেতা মিলে একটা দ্রব্যের যতটুকু বিক্রয় করতে তারা রাজি থাকে, প্রস্তুত থাকে, সেটাকে বলা হয় যোগান, সাপ্লাই। অনেক আছে তার কাছে, কিন্তু সে 100 টাকা দামে, 50 টাকা দামে এরকম কলম সে 5টা বিক্রি করবে, এটা হলো যোগান। তার কাছে আছে মজুদ অনেকগুলি, কিন্তু এই 50 টাকা দামে সে 5টার বেশি বিক্রি করবে না। তাইলে কোনো নির্দিষ্ট দামে একটা দ্রব্যের যতটুকু যে পরিমাণ বিক্রেতা একজন অথবা সকল বিক্রেতাগণ বিক্রি করতে রাজি থাকে, সেটাই হলো যোগান। অল্প কথায় আমরা এটা শেষ করলাম। মূল আলোচনা হলো আমাদের যোগান বিধি। যোগান বিধি, ল অফ সাপ্লাই। ল অফ সাপ্লাই। ল অফ সাপ্লাই। যোগান বিধিটা কি? চাহিদা বিধি আর যোগান বিধি, দাম বাড়লে যোগানটা কম, আবার দাম যদি কমে তাহলে দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কম। দামের সাথে যোগানের সম্পর্কটা হলো সরাসরি। চাহিদার ছিল বিপরীত আর যোগানের হবে সরাসরি। দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কম। তাইলে চাহিদা বিধি যদি আমরা মনে রাখতে পারি, যোগান বিধিতে ঠিক উল্টাটা। ওখানে বলছি দাম বাড়লে চাহিদা কমে, আর এখন বলবো দাম বাড়লে যোগান বাড়ে। ওখানে বলছি দাম কমলে যোগান চাহিদা বাড়ে, এখন বলবো দাম কমলে যোগান কমে। তাহলে যোগান বিধি গেল আমাদের দামের সাথে যোগানের সরাসরি সম্পর্ক। দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। এই যে নিয়মটা, বিধিটা, সূত্রটা, এটাকেই বলা হয় যোগান বিধি। এখন এই যোগান বিধিকে ঠিক একইভাবে চাহিদা বিধিকে আমরা বলছিলাম 3 ভাবে বিশ্লেষণ করা যায়: সূচির মাধ্যমে, রেখার মাধ্যমে, আরেকটা সমীকরণের মাধ্যমে। ঠিক এখানেও ওই 3 ভাবে যোগান বিধিও বিশ্লেষণ করা যায়। যারা একটু চতুর, চালাক, বুদ্ধিমান, তাদের এটা না পড়লেও হয়, জিনিসটা একটু বুঝার বিষয়, বুঝে না। তাহলে যোগান বিধিকে আমরা 3টা ভাবে বিশ্লেষণ করতে পারি। চাহিদাকেও 3 ভাবে বিশ্লেষণ করা যায়, এটাকেও 3 ভাবে। 1 নম্বর হলো কিসের মাধ্যমে? সূচির মাধ্যমে। যোগান সূচি, এখানে দাম, এখানে যোগানের পরিমাণ। 1, 2, 3, 4, 5। এটা দাম বাড়তেছে, যোগানটাও বাড়বে। চাহিদা কিন্তু কমছে, যোগান বাড়বে। তাহলে আমরা এখান থেকে একটা ছোট সংখ্যা থেকে ধরি, 3, 5, 7, 9, 11। আমি ধরছি আমার ইচ্ছা মতো। দাম যখন 1 টাকা, যোগানের পরিমাণ তখন 3। দাম যখন 2 টাকা, যোগান তখন 5। দাম যখন 3, যোগান তখন 7। দাম যখন 4, যোগান তখন 9। দাম যখন 5, যোগান তখন 11। অর্থাৎ দাম যত বাড়তেছে, যোগানও তত বাড়তেছে। এটাই হলো যোগান বিধি। তাহলে যোগান বিধিকে আমরা কিসের মাধ্যমে? একটা তালিকার মাধ্যমে, টেবিলের মাধ্যমে, শিডিউল বলে এটারে। সূচি মানে শিডিউল। শিডিউলের মাধ্যমে আমরা যোগান সূচির মাধ্যমে যোগান বিধিকে প্রকাশ করতে পারি। 2 নম্বর আমরা বলছিলাম রেখার মাধ্যমে। কার?
সাপ্লাই কার্ভটা কিরকম হবে, এদিকে যোগানের পরিমাণ, এদিকে দাম। দাম 1 থেকে 5 পর্যন্ত 0 1 2 3 4 5 1 2 3 4 5। এটা কত? 3 5 7 9 11 3 5 7 9 11 3 5 7 9 11। একের সময় 3, 2 এর সময় 5, 3 এর সময় 7, 4 এর সময় 9, 5 এর সময় 11। এই বিন্দুগুলি আমরা যদি যোগ করে দেই তাহলে পাওয়া যাবে যোগান। আমরা অন্য কোনো দিকে তাকাই নাই, মোটামুটি মনের মতো করে, ইচ্ছে মতো করে আমরা আঁকছি। দাম যখন 1, যোগান তখন 3। এখানে একটা বিন্দু আমরা দিতে পারি, এই বিন্দুতে। দাম যখন 2, যোগান তখন 5, বি বিন্দু। দাম যখন 3, যোগান তখন 7, সি বিন্দু। দাম যখন 4, যোগান তখন 9, ডি বিন্দু। দাম যখন 5, যোগান তখন 11, ই বিন্দু। এই বিন্দুগুলি যোগ করলে যে রেখাটা পাওয়া যায় সেটা হলো যোগান রেখা। এখানে দেখা যায় দাম যত বাড়তেছে যোগানও তত বাড়তেছে, দাম যত বাড়তেছে যোগানও তত বাড়তেছে, দাম যত বাড়তেছে যোগানও তত বাড়তেছে। সুতরাং এটা যোগান বিধি নির্দেশ করে। কোনো একটা রেখা যদি ঊর্ধ্বগামী হয় তাহলে আমরা বুঝবো এইটার সাথে এটার সম্পর্ক সরাসরি। দাম যত বাড়বে যোগান তত বাড়বে। চাহিদা রেখাটা কি ছিল? নিম্নগামী। কোনো রেখা যদি নিম্নগামী হয় তাহলে আমরা বুঝবো এটার সাথে এটার সম্পর্ক বিপরীত। তখন বলছি আমরা দাম যত বাড়ে চাহিদা তত কমে। চাহিদা রেখাটা নিম্নগামী হয়, যোগান রেখাটা ঊর্ধ্বগামী হয়। এখন আমাদেরকে যদি বলে যোগান রেখা কেন ঊর্ধ্বগামী হয়, তাহলে আমরা বলবো আগের মতোই যে দাম বাড়লে যোগান বাড়ে, দামের সাথে যোগানের সম্পর্ক প্রত্যক্ষ সরাসরি পজিটিভ, এই জন্য যোগান রেখা ঊর্ধ্বগামী হয়। চাহিদা রেখা কেন নিম্নগামী হয়? দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, দামের সাথে চাহিদার সম্পর্ক বিপরীত, এই জন্য চাহিদা রেখা নিম্নগামী হয়। তাহলে এই প্রশ্নটা হয়ে গেল। তাহলে আমাদের মূল প্রশ্ন হলো যোগান বিধি সূচির মাধ্যমে দেখাইলাম, যোগান বিধি রেখার মাধ্যমে দেখ। যোগান বিধি আলোচনা শেষ হলো। সমীকরণটা আমাদের রয়েছে, সমীকরণটা আমি দেখাই দেবো, এক ক্লাসে এটা শেষ করে দেব। তাহলে যোগান সূচি গেল, যোগান রেখা গেল, বা যোগান বিধি গেল। যোগান বিধির মধ্যে দুইটা জিনিস, একটা হলো সূচি আর একটা হলো রেখা। এখন যদি আমাদেরকে ব্যঙ্গে বলে যোগান সূচি কাকে বলে, তাহলে আমরা বলবো যোগান বিধিকে যখন একটা সূচির মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় যোগান সূচি। যোগান রেখা কাকে বলে? যোগান বিধিকে যখন একটা রেখার মাধ্যমে বিশ্লেষণ করা হয়, দেখানো হয়, তখন তাকে বলা হয় যোগান রেখা। একটা কাল্পনিক যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন করো বললে একই আলোচনা। ওই যে আমরা যোগান বিধি পড়েছি সে এই অংশটা শুধু দিয়ে দেব, এটা দিয়ে আমরা একটা রেখা আঁকবো। কাল্পনিক যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন করো। এই দুইটার মধ্যে পার্থক্য, চাহিদা তো আমরা বলছিলাম, চাহিদা সূচি এবং চাহিদা রেখার মধ্যে পার্থক্য লিখো। এখন আমরা করব যোগান সূচি এবং যোগান রেখার মধ্যে পার্থক্য আলোচনা করব। তারপরে আমরা চলে যাই যে একটা সমীকরণ দেওয়া থাকলে সমীকরণ থেকেও যোগান বিধি আমরা প্রমাণ করতে পারি বা যোগান রেখা পেতে পারি। তাহলে এটা আলাদা করে প্রশ্ন আসতে পারে যে নিম্নের যোগান সূচি থেকে যোগান রেখা যোগান সমীকরণ থেকে যোগান রেখা অঙ্কন করো, অথবা এই সমীকরণ থেকে যোগান বিধি প্রমাণ করো। সমীকরণটা দেওয়া থাকতে পারে, ধরি আমরা এস দেওয়া আছে, এটা ছোট করে ধরি 2 + 2p। এটা হলো, এখানে মনে রাখতে হবে এই জায়গায় প্লাস থাকলে এটা হবে যোগান। চাহিদার ক্ষেত্রে হয় কিন্তু মাইনাস। চাহিদার ক্ষেত্রে কি ছিল? 10 - 2p। মাইনাস থাকলে এটা যত বাড়বে এটা তত কম, প্লাস থাকলে এটা যত বাড়বে এটা তত, অর্থাৎ এটার সম্পর্ক পজিটিভ। দাম যত বাড়বে যোগান তত বাড়বে, দাম যত বাড়বে চাহিদা তত কম। তাইলে আমরা এই সূচি সমীকরণ থেকে যোগান বিধি প্রমাণ করব, অথবা যোগান রেখা কিভাবে পাওয়া যায় সেটা দেখো। তাহলে আমরা এদিকে আঁকি সূচিটা। চাহিদা তো আমি চাহিদার সমীকরণ থেকে যখন রেখা আঁকছি, এই সূচিতে আমরা পি এর মান বসাবো। যেমন 1 বসাই, এখানে 1 বসালে কত? 2 × 2 2 দিয়ে 4, 1 বসালে 4।
একটু খেয়াল করি, 1 বসালে কত হয়? 2 যোগ 2 ইন্টু 1, 2 যোগ 2 সমান সমান 4, এই যে 4 হয়ে গেল। দেখাইতেও পারি। 2 এর পরে আমরা 3 বসাই দিই, 3 বসাইলে কত হয়? 3 বসাইলে 3 দুগুণে 6 আর 2 এ 8, 8 বসাইলাম। 4 বসাইলে কত হয়? 4 বসাইলে হয় 4 দুগুণে কত? 8, 8 আর 2 এ 10, 3 দুগুণে 6, 2 8, 2 দুগুণে 4, 2 এটা 6 হয়। 1 বসাইলে 2 কে সরি 1 বসাইলে 4 এর, ঠিক আছে। 2 বসাইনি আমরা, 3 বসাইছি। 1 বসাইছি, 3 বসাইছি। আচ্ছা 2 বসাই দিই। 2 বসাইলে কত হয়? 2 দুগুণে 4, 4 আর 2 6, 6। 3ও বসাই দিই, ছোট হবে। 3 বসাইলে 3 দুগুণে 6, 2 8, 8। 4 বসাইলে 4 দুগুণে 8 আর 2 10, 5 বসালে 5 দুগুণে 10 আর 2 12 হলো। ভয়ের কোনো কারণ নাই, যা থাকবে আমরা পি এর বিভিন্ন মান বসাবো, ইচ্ছা মতো মান বসাবো। বসে আমরা এস এর মানগুলি বের করব। 1 বসালে কত হয়? 2 কে 2, 2 আর 2 4। 2 বসালে 2 দুগুণে 4, 4 আর 2 6। 3 বসালে 3 দুগুণে 6, 6 আর 2 8। 4 বসালে 4 দুগুণে 8 আর 2 10। 5 বসালে 5 দুগুণে 10, 10 আর 2 5। তাহলে এখানে দেখা যায় দাম যখন 1 টাকা যোগান তখন 4, দাম যখন 2 টাকা যোগান তখন 6, দাম যখন 3 টাকা যোগান তখন 8, দাম যখন 4 টাকা যোগান তখন 10, দাম যখন 5 টাকা যোগান তখন 12। দাম যত বাড়তেছে যোগান তত বাড়তেছে, সুতরাং এটা যোগান বিধি প্রকাশ করে। এই সমীকরণ থেকে আমরা যোগান বিধি প্রমাণ করতে পারি। এখন যদি রেখা আঁকতে বলে আমাদেরকে, একটা সমীকরণ দিয়ে যদি বলে যোগান রেখা অঙ্কন করো, যোগান রেখা অঙ্কন করো, উপরে দাম দিব, নিচে আমরা যোগানের পরিমাণ দেব। দাম 1 থেকে 5 পর্যন্ত, 1 2 3 4 5, 1 2 3 4 5। যোগান কত? 4 6 8 10 12। 4টা আমরা এখানে ধরি, 4 এর পরে 6, 6 এর পরে 8, 8 এর পরে 10, 10 এর পরে 12। আমরা অন্য কোনো হিসাব নিকাশ এখানে করতেছি না, অত হিসাব খেয়াল করতেছি না, যা হচ্ছে তাই দেখাচ্ছি। তাহলে 1 এর সময় 4, 1 এর সময় 4, একটা ফোঁটা পেলাম। 2 এর সময় 6, আরেকটা ফোঁটা পেলাম। 3 এর সময় 8, আরেকটা ফোঁটা পেলাম। 4 এর সময় 10, আরেকটা ফোঁটা পেলাম। 5 এর সময় 12, আরেকটা ফোঁটা পেলাম। এখন এই যে বিন্দুগুলি আমরা যোগ করে দিলে যে রেখাটা পাওয়া যায় সেটাই হলো যোগান রেখা। এ বি সি ডি ই। আগের মতো আমরা বলবো, ভূমি অক্ষে যোগানের পরিমাণ, লম্ব অক্ষে দাম। দাম যখন 1 টাকা যোগান তখন 4, যা এই বিন্দুতে দেখানো হলো। দাম যখন 2 টাকা যোগান তখন 6, যা বি বিন্দুতে দেখানো হলো। দাম যখন 3 টাকা যোগান তখন 8, যা সি বিন্দুতে দেখানো হলো। দাম যখন 4 টাকা যোগান তখন 10, যা ডি বিন্দুতে দেখানো হলো। দাম যখন 5 টাকা যোগান তখন 12, যা এই বিন্দুতে দেখানো হবে। এইসব বিন্দুগুলি যোগ করলে যে রেখাটি পাওয়া যায় এটা হলো যোগান রেখা। এই রেখা ঊর্ধ্বগামী, এর অর্থ হলো দামের সাথে যোগানের সম্পর্ক সরাসরি। তাহলে যে কোনো রেখা ঊর্ধ্বগামী হলে আমরা আগেই বলছি এটার সাথে এটার সম্পর্ক সরাসরি, তাহলে এটা যোগান বিধি প্রমাণ করে। তাহলে যাই হোক, যোগান বিধিকে আমরা একটা সমীকরণ থেকেও বিশ্লেষণ করতে পারি। আর যদি বলে এই সমীকরণ থেকে যোগান রেখা অঙ্কন করো, বা একটি সমীকরণ থেকে কিভাবে যোগান রেখা পাওয়া যায়, তাহলে আমরা এইভাবে একটি সমীকরণ থেকে যোগান রেখা অঙ্কন করতে পারি। তাহলে আমাদের যোগান বিধি হইল মূল আলোচনা। সেটা 3 ভাবে করা যায়, একটা সূচির মাধ্যমে, একটা রেখার মাধ্যমে, একটা সমীকরণের মাধ্যমে। যদি বলে যোগান সূচি এবং যোগান রেখার মধ্যে পার্থক্য আলোচনা করো, আমরা লিখতে পারবো। আবার যদি বলে একটি কাল্পনিক যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন করো। আবার যদি বলে যোগান রেখা ঊর্ধ্বগামী হয় কেন, ছোট প্রশ্ন, 2 নম্বর 4 নম্বরের প্রশ্ন আসতে পারে। যোগান রেখা ঊর্ধ্বগামী হয় কেন, চাহিদা রেখা নিম্নগামী হয় কেন। তারপরে আমরা এখানে পড়ছিলাম কি, যে যোগান কাল্পনিক যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন করো।
কাল্পনিক চাহিদা রেখা থেকে চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করো। এরপরে বলছিলাম চাহিদা বৃদ্ধি যে বললাম সেটার ব্যতিক্রম, ঠিক যোগান বৃদ্ধিরও ওই রকম ব্যতিক্রম আছে, ওটা নিয়ে আমি আর আলোচনা করব না। তারপরে আমরা আরেকটা পড়া পড়ছিলাম চাহিদার নির্ধারক সমূহ। চাহিদার যেসব নির্ধারক, যোগানেরও সেই সব নির্ধারক। চাহিদা যেসব বিষয়ের উপর নির্ভর করে, যোগানও অধিকাংশ ক্ষেত্রে ওইসব বিষয়ের উপরেই নির্ভর করে। যোগানের উপর আমি একটাই ক্লাস করব, এই কারণে চাহিদার যোগান একই, যারা চাহিদা পারে তারা যোগানও পারে, শুধু এখানে বিপরীত সম্পর্ক ছিল, এখানে সরাসরি সম্পর্ক। তাহলে যোগান বৃদ্ধি গেল, যোগান সূচি গেল, যোগান রেখা গেল, যোগান সমীকরণ থেকে কিভাবে যোগান রেখা পাওয়া যায়, যোগান বৃদ্ধির ব্যতিক্রমগুলি কি, যোগান রেখা ঊর্ধ্বগামী হয় কেন, যোগানের নির্ধারক সমূহ কি, এইগুলি আমাদের আলোচনা হয়ে গেল। তারপরে আমরা ওখানে পড়ছিলাম চাহিদার সম্প্রসারণ সংকোচন। তাহলে এখানে হবে যোগানের সম্প্রসারণ সংকোচন, একই কথা। ওখানে ছিল চাহিদার হ্রাস বৃদ্ধি, এখানে হবে যোগানের হ্রাস বৃদ্ধি। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা অনেক কম পরে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার সম্বন্ধে একটা ভালো আইডিয়া হবে। ক্লাসগুলি নিয়মিত করতে হবে, ধারাবাহিকভাবে করতে হবে। চাহিদার 3টা ক্লাস যদি কেউ করে, যোগানের কিছুই তার করতে হবে না। শুধু একটাই পার্থক্য, ওখানে দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক ছিল, এখানে হলো সরাসরি সম্পর্ক। এই জিনিসটা মনে রাখতে হবে। ওখানে আমরা যা যা পড়েছি এখানে ঠিক তা 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 পড়ব, তাইলে আর কি, ওখানে যা যা পড়েছি এখানে তা তা পড়ব। এখানে পড়ছি আমরা চাহিদা নির্ধারক, এখানে পড়বো যোগানের নির্ধারক। ওখানে বলছি কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করো, এখানে পড়বো কাল্পনিক চাহিদা যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন করো। ওখানে পড়ছে চাহিদা নির্ধারক সমূহ কি কি, এখানে পড়বো যোগানের নির্ধারক সমূহ কি কি। ওখানে বলছে চাহিদা রেখা নিম্নগামী হয় কেন, এখানে বলবো যোগান রেখা ঊর্ধ্বগামী হয় কেন। তারপর আমরা ওখানে পড়ছি চাহিদার সম্প্রসারণ সংকোচন, চাহিদার হ্রাস বৃদ্ধি, এখানে পড়বো যোগানের সম্প্রসারণ সংকোচন, যোগানের হ্রাস বৃদ্ধি। তাইলে আমাদের চাহিদা এবং যোগান দুইটাই শেষ হয়ে গেল। আমরা এরপরে দুইটা মিলে একটা আছে যেটাকে বলে বাজার ভারসাম্য। কিভাবে ভারসাম্য, দাম ও পরিমাণ নির্ধারিত হয় সেটা আমরা পরবর্তীতে পড়ব ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই আমরা সুস্থ থাকি, সেই দোয়া করে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ তোমাদের সবাইকে।